রিজু দত্তের অনেক দুঃখ, কষ্ট, ক্ষোভ এই বুকের মধ্যে আছে। আমি কোন দলে যাচ্ছি, কোন দলে রাজনীতি করব, রাজনীতি কিভাবে করব, কোথা থেকে করব, কোন দল আমাকে ডেকেছে, কোন দল আমাকে অফার দিয়েছে, সব বিস্তারিত বলবো। তো যে অভিষেক দা কি আমাকে একটা মেসেজ করতে পারলো না, তুই ঠিক আছিস, এটা আমার দুঃখ, এটা আমার কষ্ট, যেটা যত দিন যাচ্ছে তত ঘৃণায় আর রাগে পরিণত হচ্ছে। পোস্টপোল ভায়োলেন্স, বাংলায় পোস্টপোল ভায়োলেন্স মানে ভোট পরবর্তী হিংসা কিছু জায়গায় হচ্ছে, মানুষ খুন হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। দীঘায় কালকে বিকেলবেলাও কিছু দোকানপাট ভাঙচুর ইত্যাদি এসব হয়েছে। এবং কোনো সভ্য সমাজে ভোট পরবর্তী হিংসায় মানুষ খুন হয়ে যাবে, তাদের জীবন জীবিকা নষ্ট হয়ে যাবে, দোকান দখল হয়ে যাবে, দোকানপাট জ্বালিয়ে দেওয়া হবে, জমি দখল হয়ে যাবে, ভেড়িতে বিষ মিশিয়ে দেওয়া হবে, এগুলো কখনোই কাম্য না, এটা হতে পারে না। তাই এই ভিডিওর মাধ্যমে আমি পশ্চিমবঙ্গের শাসক দল ভারতীয় জনতা পার্টি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে অনুরোধ করব যে আপনারা অত্যন্ত কড়া হাতে প্রধানমন্ত্রীর নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করে আপনারা অত্যন্ত কড়া হাতে এই ভোট পরবর্তী হিংসাকে দমন করার চেষ্টা করছেন, কিন্তু আরো একটু কড়াকড়ি করলে আরো ভালো হয়, তাতে কিছু মানুষের প্রাণও বাঁচবে, কিছু মানুষের জীবন জীবিকাও বাঁচবে। কিন্তু তার সাথে এটাও বলতে হবে যে এই যে ভোট পরবর্তী হিংসা হচ্ছে, এই যে মানুষের প্রাণহানি হচ্ছে, যারা মারা গেছেন তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা, এছাড়া তো আর কিছু বলার নেই, বা যাদের জীবন জীবিকা ধ্বংস হয়ে গেছে সেটাও কখনো কাম্য নয়। কিন্তু কারা এটা করছে, কারা এটা করছে আমি দায়িত্ব নিয়ে বলছি, যে সিপিএম এর গুন্ডা, মস্তান, হারমাদ, লুম্পেন গুলো ছিল, যারা 2011 সালে সবুজ আবির গায়ে লাগিয়ে তৃণমূলের জার্সি পরে তৃণমূল হয়েছিল, সেই হারমাদ, সেই গুন্ডা, সেই লুম্পেন গুলোই 4 মে 2026 বিকেল 4টের পর নিজের গায়ে গেরুয়া আবির লাগিয়ে স্বঘোষিত বিজেপি বা তৎকাল বিজেপি হয়ে এই তাণ্ডব নৃত্য চালাচ্ছে। বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রীর নির্দেশ যে বাংলাকে হিংসা মুক্ত করতে হবে, রাজনৈতিক হিংসা মুক্ত একটা সমাজ গড়ে তুলতে হবে, সেটাকে অক্ষরে অক্ষরে পালন করছে সব লোকাল বিধায়ক, সব পোর্টফোলিও হোল্ডার, যারা সাংগঠনিক দায়িত্বে আছে বিজেপির, তাদের সবার কাছে এই বার্তা চলে গেছে। তারা তাদের সর্বচেষ্টা করছে এই ভোট পরবর্তী হিংসাকে দমন করার জন্য। কিন্তু কারা এই ভোট পরবর্তী হিংসা করছে? শুধু এই তৎকাল স্বঘোষিত বিজেপিগুলো। আর সেখানে আমি সংবাদ মাধ্যমে দেখছি যে বিজেপির তরফ থেকে এটাও নির্দেশ আছে যে এদের চিহ্নিত করতে হবে, আর চিহ্নিত করে এই স্বঘোষিত বিজেপির বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিতে হবে, বা তারা নেবে, এই আশ্বাসও তারা করেছে। এবার এই যে ভোট পরবর্তী হিংসাগুলো হচ্ছে, এই হিংসা, ভোট পরবর্তী হিংসার ট্রেন্ড আসছে কোথা থেকে? এই প্রশ্নটাও তো করতে হবে যে ভোট পরবর্তী হিংসার ট্রেন্ডটা কোথা থেকে আসছে। বিজেপি তো সরকারে এসে, এখন বিজেপির সরকার, নতুন সরকার প্রথমবার সরকার গঠন করেছে বাংলায়, তারা তাদের হানিমুন ফেজে আছে, তারা চেষ্টা করছে তাদের যে কারণে মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে সেই ইমেজটাকে রক্ষা করার জন্য। কিন্তু এই ভোট পরবর্তী হিংসার ডিএনএ তো সেই বামফ্রন্ট আমল থেকে চলে আসছে। তারপরে টিএমসি আমলে সেটা লালিত পালিত হয়েছে, বিজেপি এখন সেটাকে আটকানোর সর্বচেষ্টা করছে। 2021 সালে বাংলায় কি হয়েছিল? কি হয়েছিল 2021 সালে? আমার একটা প্রশ্ন আমার প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল কংগ্রেস সর্বস্তরের সোশ্যাল মিডিয়ায়, টুইটারে, ইনস্টাগ্রামে, ফেসবুকে, সব জায়গায় পোস্টপোল ভায়োলেন্সের ছবি দিচ্ছে, ভিডিও দিচ্ছে, যেখানে মানুষ খুন হয়েছে সেই ছবি দিচ্ছে উইথ ডিটেলস। যেমন আজকে তৃণমূল কংগ্রেস দুজনের ছবি প্রকাশ করেছে, একজন সপ্তগ্রামের একজন চাকদার, দুটো তরতাজা যুবক, তাদের খুন করা হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস এই নতুন সরকার, বিজেপির সরকার এবং বিজেপি যে শাসক দল, তারা এদের খুনিদের খুঁজে বার করবে এবং কঠোর থেকে কঠোর শাস্তি দেবে, আমার সেই বিশ্বাস আছে। কিন্তু আমার কথা হচ্ছে, তৃণমূল কংগ্রেস এত স্পেসিফিক ডিটেলস দিয়ে যখন ভিডিও ছাড়ছে বা ছবি ছাড়ছে সোশ্যাল মিডিয়ায়, তখন আমার প্রাক্তন দলের কাছে আমার প্রশ্ন, 2021 সালে যখন তৃণমূল কংগ্রেস আমলে এই পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল, তখন কিন্তু আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেই সময়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রাস্তায় দেখা গেছিল, রাস্তায় হেঁটে বেড়াচ্ছে, পোড়া পার্টি অফিসে গিয়ে বিজেপির পতাকা লাগাচ্ছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে। আজকে যখন তৃণমূল কংগ্রেস স্পেসিফিক ডিটেলস দিয়ে পোস্টপোল ভায়োলেন্সের ভিডিও পোস্ট করছে, ছবি পোস্ট করছে, তৃণমূল কংগ্রেসের তো আজকের দিনেও 80 জন বিধায়ক আছে এবং 42 জন লোকসভা আর রাজ্যসভা মিলিয়ে সাংসদ আছে। যে 42 জন সাংসদের প্রিভিলেজ আছে, সিকিউরিটি আছে। 4 তারিখ, আজকে 12 তারিখ, 8 দিন হয়ে গেল। 8 দিনে সময় হলো না একবারও এই জায়গাগুলো যাওয়ার? সময় হলো না যারা খুন হয়েছে, তৃণমূলের কর্মী খুন হয়েছে, তাদের পরিবারের পাশে গিয়ে দাঁড়ানো? তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করেছিলেন যে একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি হবে। সেই ফ্যাক্ট ফাইন্ডিং টিম কোথায়? ঠান্ডা ঘরে বসে আছে। এই তৃণমূল কংগ্রেস দলের যুব সভাপতিরা ঘর ছাড়া অধিকাংশ,
উত্তর কলকাতার যুব সভাপতি ঘরছাড়া শান্তিরঞ্জন কুণ্ডু, দক্ষিণ কলকাতার যুব সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায় ঘরছাড়া, অধিকাংশ যুব সভাপতি ছাত্র সভাপতিরা ঘরছাড়া, জেলা সভাপতিরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, কর্মীরা মার খাচ্ছে, কর্মীরা মরছে, ভিডিও দিচ্ছে তৃণমূল কংগ্রেস, ছবি দিচ্ছে তৃণমূল কংগ্রেস, নাম ধরে বিধানসভা ধরে 42 জন সাংসদ যাদের সিকিউরিটি আছে, যারা পুলিশ প্রোটেকশন পাবে, তাদের সময় হলো না একবারও তাদের বাড়িতে গিয়ে তাদের পাশে দাঁড়ানো? একবারও সময় হলো না একটা সিম্বলিক তাদের পরিবারকে সাহায্য করার জন্য? কারণ অধিকাংশ যারা খুন হচ্ছে তারা তাদের পরিবারের একমাত্র ব্যক্তি যে আয় করে। তো তৃণমূল কংগ্রেসের একটু সময় হলো না একটা চেক নিয়ে তাদের বাড়িতে যাওয়া, যে আগামী কিছুদিন চালানোর জন্য? কারণ কেন্দ্র সরকার যে ডেটা প্রকাশ করেছিল সেখানে ভারতবর্ষের সব থেকে ধনী দল ভারতীয় জনতা পার্টি, কিন্তু 2 নম্বরে তো তৃণমূল কংগ্রেস, 3 নম্বরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো তৃণমূল কংগ্রেস তো আশা করি ঠাকুরের আশীর্বাদে পয়সার অভাব নেই, এই পরিবারের পাশে গিয়ে দাঁড়াতে হচ্ছে না কেন? সাংসদরা কোথায়? 42 জন সাংসদ। এক্ষুনি যে ফেসবুকে তৃণমূলীরা আছে বলবে, এই তো পাল্টি বাজ, বিজেপি কবে যাবি, তুই তো শুরু করে দিয়েছিস বিজেপির গান গাওয়া। শুনুন, আমি বেঈমান না, আমি বিদ্রোহী, দুটোর মধ্যে একটা ফারাক আছে। আজকে আমি রিজু দত্ত, আমাকে দিয়ে সব থেকে কঠিন অ্যাসাইনমেন্ট গুলো করানো হয়েছিল। পঞ্চায়েতে নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, বিজয়া সম্মিলনী নন্দীগ্রাম, প্রতিবাদ সভা নন্দীগ্রাম, 27 দিন সেবাশ্রয় নন্দীগ্রাম। নন্দীগ্রামের বিধায়কের নাম বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, 2রা মে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া পেজে এখনো জলজল করছে, ফেসবুক আর টুইটারে, পূর্ব মেদিনীপুর যেটাকে অধিকারী গড় বলা হয়, সেখানেও কাউন্টিং অবজারভার রিজু দত্ত আর সায়নী ঘোষ। তো আমাকে পাল্টিবাজ এইসব বলার আগে এটা মাথায় রাখবেন, আমি বেঈমান না, আমি বিদ্রোহী। আর আমি কেন বিদ্রোহ করছি মনে রাখবেন, আমি শোকজ লেটারও পাবলিক করিনি, আমার রিপ্লাইও পাবলিক করিনি, আমার সাসপেনশন লেটারও আমি মিডিয়াকে দিয়ে পাবলিক করিনি। কিন্তু একটা কথা বলুন তো, 4 তারিখ থেকে আজকে 12 তারিখ হয়ে গেল, আমরা যখন মঞ্চে ভাষণ দিতাম, আমি অন্তত দিতাম, কারণ আমি তো এখন তৃণমূলে নেই, তৃণমূল আমায় বার করে দিয়েছে, তখন আমাদের ভাষণের শেষে আমরা কি বলি? মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। তো মমতাদির কাছে আমার অ্যাক্সেস কোনোদিনই ছিল না। আমি কোনো নেতা মন্ত্রীর ঘরে অফিসে কোনোদিন যাইনি। আমি একটা লিডারের কথায় আমি কাজ করেছি, তিনি যা বলেছেন আমি সেটাই করেছি, সেটা হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 4 তারিখ থেকে 12 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাকে একটা হোয়াটসঅ্যাপে 3টে শব্দ, তুই ঠিক আছিস, আর একটা প্রশ্ন চিহ্ন, এইটুকু করার সময় পেল না। এটা কি রিজু দত্তের প্রাপ্য ছিল না? রিজু দত্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করছে না, কিছু প্রশ্ন করছে, আর সেটাকে বেঈমানি বলে না, সেটাকে বিদ্রোহ করা বলা হয়। এই ফারাকটা যারা বুঝবে ভালো, না বুঝলে আমার কমেন্ট সেকশন খোলা আছে, খিস্তি দিন, কোনো আপত্তি নেই। সেকেন্ড কোয়েশ্চেন আপনাদের আমি জিজ্ঞেস করতে চাই, এবং আমার প্রাক্তন দলকে জিজ্ঞেস করতে চাই। ভোটের রেজাল্ট প্রকাশ হয়েছে 4 মে, খুব যদি ভুল না হই 2রা মে একটা ভিসি করা হয়েছিল, যেখানে পশ্চিমবঙ্গের প্রায় 30-35 হাজার সর্বস্তরের নেতৃত্বকে রাখা হয়েছিল, যে ভিসিতে তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। তো 4 তারিখ থেকে 12 তারিখ যখন কর্মীরা মার খাচ্ছে, কর্মীরা মরছে, নেতারা ঘর ছাড়া, জীবন জীবিকা কবজা হয়ে যাচ্ছে, তখন তৃণমূলের নেতৃত্বের কি একটা ভিসি করারও সময় হলো না? সবার কাছে তো স্মার্টফোন আছে, লিঙ্ক পাঠিয়ে দেবে, লিঙ্কে সবাই জয়েন করবে, সেখানে নেতৃত্ব শুধু জিজ্ঞেস করবে, তোরা ঠিক আছিস, তোরা বেঁচে আছিস, তোরা মরে গেছিস? রিজু দত্ত মুখ খুলছে, এখনো তৃণমূল কংগ্রেসে যারা ঘাপটি মেরে বসে আছে, রবীন্দ্রসঙ্গীত শুনছে আর বিজেপির অফিসের বাইরে সকালবেলা গিয়ে লাইন দিচ্ছে, তারা সবাই আমাকে ফোন করেছে যে তুই ঠিক করছিস, আমরা তো বলতে পারছি না কিছু। আমি মুখ খুলছি কারণ আমার এটা ক্ষোভ, আমার মনের কষ্ট, যে অভিষেক দা কি আমাকে একটা মেসেজ করতে পারলো না, তুই ঠিক আছিস? এটা আমার দুঃখ, এটা আমার কষ্ট, যেটা যত দিন যাচ্ছে তত ঘৃণায় আর রাগে পরিণত হচ্ছে। তাই যখন তৃণমূল কংগ্রেস বড় বড় করে পোস্ট পোল ভায়োলেন্সের ছবি আর ভিডিও প্রকাশ করছে না, তখন তৃণমূল কংগ্রেসকে আমি অনুরোধ করব যে সাংসদদের দিয়ে আপনারা টুইটারে আর ফেসবুকে ওটাকে ভাইরাল করানোর চেষ্টা করছেন, বা অ্যাম্প্লিফাই করাচ্ছেন, বা প্রপাগেট করাচ্ছেন, ওই সাংসদগুলোকে বলুন এই কর্মী যারা খুন হচ্ছে তাদের পরিবারের পাশে গিয়ে দাঁড়াতে, সেই পরিবারের বাড়িতে যেতে, যেখানে পার্টি অফিস জ্বলছে সেই পার্টি অফিসের সামনে গিয়ে তৃণমূলের পতাকাটা লাগাতে। এই ফেসবুক খেলা করেই তো আজকে 215 থেকে 80, এই ফেসবুক করেই। আইটি সেল তো লাস্ট 6 মাস চুচুড়ার একটা বাড়ির ছাদে বসেছিল, আর একটা ব্যক্তি প্রচারে ব্যস্ত ছিল। সব তো হয়ে গেছিল, অর্ধেক মিছিলে হাঁটবো, তারপর একটা ফ্ল্যাগের ছবি নিয়ে আমি তৃণমূলের নেতা মঞ্চের আশেপাশে ঘুরু করবো, নেতাদের সাথে ছবি তুলে নিজের মার্কেট গরম করবো। এই করেই তো আজকে 215 থেকে 80। যত পারবেন খিস্তি করুন আমাকে, বাস্তবটা এটাই। কটা নেতার কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অন্য শীর্ষ নেতৃত্বের সাথে? হোয়াটসঅ্যাপ বিতর্ক এখন তুঙ্গে চলে এসছে। আমি যে জেলায় থাকি, উত্তর কলকাতা, সেই জেলায় যখন কাউন্সিলররা বলছে আপনারা কোথায়, আমাদের বাঁচান, আমাদের কর্মীদের বাঁচান, মেরে লাট করে দিচ্ছে, তখন উত্তর কলকাতা জেলার
সভাপতি, প্রাক্তন সভাপতি, চেয়ারপারসন, 6 বারের সাংসদ, তিনি বলছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় সাহেব, তিনি বলছেন রাজা চলে বাজার, কুত্তা ভौंके হাজার। তৃণমূলের শীর্ষ নেতৃত্বর কাছে এখন কর্মীরা, কাউন্সিলররা কুত্তা। কুত্তা আমি বলছি না, সংবাদ মাধ্যমে দেখাচ্ছে। আর আমি কুত্তাও না, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় লেডি কুত্তা ছিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমি লেডি কুত্তা ছিলাম। কিন্তু আপনিও যদি একটা লেডি কুত্তাকে রোজ বিস্কুট দেন না, 13 বছর ধরে যদি তাকে বিস্কুট দেন বা রুটি দেন, তার প্রতি একটা মায়া জন্মে যায়। কিন্তু আমার প্রাক্তন মালিক, তিনি এত বড় মাপের নেতা যে 13 বছর তার কাছে লেডি কুত্তা হয়ে থাকার পরও আমার পরিবার কেমন আছে, আমি কেমন আছি সেটা জানার জন্য তুই কেমন আছিস প্রশ্ন চিহ্ন, এই 3টে শব্দ আর একটা প্রশ্ন চিহ্ন করারও তার সময় হয়নি। কিন্তু আমার পরিবারকে যারা রক্ষা করেছে, যে বিজেপি, তাদেরকে শুধু সৌজন্যে ধন্যবাদ জানানোর জন্য আজকে রিজু দত্ত সাসপেন্ড। আমি আজকেও এই ভিডিওটা শেষ করার আগে বলছি, রিজু দত্ত বেইমান নয়। রিজু দত্ত তৃণমূলের সাথে কোনোদিন বেইমানি করেনি। রিজু দত্ত যে কথাগুলো আজকে বলছে, রিজু দত্ত বিদ্রোহ করছে। রিজু দত্তের অনেক দুঃখ, কষ্ট, ক্ষোভ এই বুকের মধ্যে আছে। আর আগামীকাল বা পরশু আমি একটা ভিডিও করব, আমি কোন দলে যাচ্ছি, কোন দলে রাজনীতি করব, রাজনীতি কিভাবে করব, কোথার থেকে করব, কোন দল আমাকে ডেকেছে, কোন দল আমাকে অফার দিয়েছে, সব বিস্তারিত বলবো। কিন্তু আবারও এই ভিডিওটা শেষ করার আগে বলছি, রিজু দত্ত বেইমান না, রিজু দত্ত বিদ্রোহ করেছে। I am not a traitor, I am a rebel. And why I am a rebel? Because I have been hurt very badly. আর তৃণমূলের কর্মীদেরও এইটুকু বলবো যে রিজু দত্তের যদি এই অবস্থা হতে পারে, তাহলে আপনারা ভেবে নিন আপনাদের কি অবস্থা। ইংলিশে একটা কথা আছে, ক্যানন ফডার। যারা জানেন তারা জানেন, যারা জানেন না চ্যাট জিপিটিতে বা ডিকশনারিতে দেখে নেবেন এর মানে কি। তৃণমূল কংগ্রেসের কাছে তাদের কর্মীরা হচ্ছে ক্যানন ফডার। আমি বিজেপির নেতাদের ফোন করে উত্তর কলকাতায় 23 জনকে বাঁচিয়েছি, 23 জনকে, আমার পরিবারকে বাঁচিয়েছি, 23 জন ছেলে যাদের পিটিয়ে লাট করে দিচ্ছিল তাদের বাঁচিয়েছি। বড় বড় কথা পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে তৃণমূল কংগ্রেস বলছে। যারা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতৃত্ব এই ভিডিওটা দেখছেন, আমি জানি সবাই আমার ভিডিও দেখে, বুকে হাত দিয়ে বলুন তো, তৃণমূল কংগ্রেসের ব্লক ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক লিস্ট তৈরি করা ছিল না বিজেপির নেতাদের? বিজেপির নেতাদের নামে লিস্ট তৈরি করা ছিল না, ব্লক ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক, যে রেজাল্ট বেরোনোর পরে পেটাবেন? বিজেপি শাসনে আসার পরে 5-7 জন 8 জন খুন হয়েছে, একটাও কাম্য নয়। কিন্তু তৃণমূল যদি ক্ষমতায় আসতো, এতক্ষণে তো 300 বিজেপির কর্মী উপরে চলে গেছে, 300 বিজেপির কর্মী তো খুন হয়ে যেত। তার সাথে কত মহিলার সাথে যে কি হতো সেটা আর বলতে চাইছি না। আর কত হাজার হাজার বিজেপির কর্মী আর তাদের পরিবারকে বাংলা ছেড়ে পালাতে হতো, সেটাও আর বলার অপেক্ষা রাখে না। তো বড় বড় কথা বলার আগে না, আগে কর্মীদের পাশে দাঁড়ান। ফটো ভিডিও শেয়ার করার আগে সাংসদদের বলুন দিল্লির থেকে এসি ঘর থেকে বেরিয়ে কর্মীদের বাড়িতে যেতে, ওই পোড়া পার্টি অফিসগুলোয় যেতে। বিজেপি তো সৌজন্য দেখে পার্টি অফিসগুলো ফিরিয়ে দিচ্ছে। কোনো তৃণমূলের সাংসদ গিয়ে পার্টি অফিসটায় তৃণমূলের পতাকা লাগিয়েছে? 80টা বিধায়ক আছে, আমি তো হাতে গুনে 4-5 জনকে দেখলাম, ওই দিলীপ মন্ডল, জাভেদ খান এরকম, আর 3-4 জনকে দেখলাম রাস্তায় নেমেছে। বাকিরা কোথায়? রবীন্দ্রসঙ্গীত শুনছে। কর্মীরা ঘর ছাড়া, কর্মীরা মার খাচ্ছে, আর দিদির বাড়িতে রবীন্দ্রসঙ্গীত শুনতে গেছেন, রাস্তায় নামেননি কেন? কর্মীরা লেডি কুত্তা, কর্মীরা ক্যানন ফডার। সময় কথা বলবে। আর আগামীকাল বা পরশু আমি ভিডিও করে যারা আমাকে গালাগাল দিচ্ছে, বিজেপি, তৃণমূল, সবাইকে আমি উত্তর দিয়ে দেবো। আমি আগামী দিনে কি করতে চলেছি, কোন দলে যাচ্ছি, কিভাবে রাজনীতি করব, কোন পরিসরে রাজনীতি করব, সব বিস্তারিত জানাবো। বাংলা ভালো থাকুক, বাঙালি ভালো থাকুক, এই প্রার্থনাই করি। আর আশা করব বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বঙ্গ বিজেপির সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য, তাদের কাছে অনুরোধ করব, একটাও যাতে আর প্রাণহানি বাংলায় না হয়, এই ভোট পরবর্তী হিংসা যাতে একেবারে শেষ হয়ে যায়, সেটার আরো কঠোরতম আপনারা ব্যবস্থা নিন। এই প্রার্থনাটাই রইবে। কারণ সিপিএম আমলে আর তৃণমূল আমলের যে ডিএনএ চলে আসছে, এই ডিএনএটাকে এবার আপনারা শেষ করুন দয়া করে, যাতে হিংসা মুক্ত বাংলা গঠন হতে পারে, যাতে বাঙালি একটু স্বাধীনতার সাথে নিঃশ্বাস নিতে পারে, যে আমরা যাকেই ভোট দিই না কেন অন্তত প্রাণে মরবো না, বেঁচে যাব। এই বিশ্বাস, এই আশ্বাস নিয়ে মানুষ আপনাদের ভোট দিয়েছে। আশা করব আরো কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা আপনারা নেবেন। আর এই তৎকাল স্বঘোষিত বিজেপির গুন্ডাগুলো, যেগুলো তাণ্ডব চালাচ্ছে, মানুষ খুন করছে, দোকানপাট জ্বালিয়ে দিচ্ছে, এদের চিহ্নিত করে কঠোর থেকে কঠোর ব্যবস্থা আপনারা নেবেন। এইটুকুই প্রার্থনা রইল, এইটুকুই আবেদন রইল, এইটুকুই অনুরোধ রইল বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছে। ভালো থাকুক বাংলা, ভালো থাকুক বাঙালি। নমস্কার।